মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মূলত আবাসিক হলগুলোতে প্রচার চালানো তারা। আর প্রায় ২১ ঘন্টা পর রোববার দিবাগত রাত ১১টায় বন্ধ হচ্ছে সব ধরনের প্রচারণা। এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই এবং শেষ পর্যন্ত উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এ সময় তিনি সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন। নূর হোসেনের রিপোর্ট। ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। সে সময়ে আবাসিক শিক্ষার্থীদের দরজায় হাজির হচ্ছেন ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। অভিনব সব কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। এখানে গবেষণার পরিবেশ থাকবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে। সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা এবং স্টুডেন্টের যাবতীয় সুবিধা, অর্থাৎ আবাসন সমস্যা, খাদ্য সমস্যার জন্য ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন তৈরি করা, তারপর গ্রোসারি, একটা করে ফার্মাসি, এরপর একটা করে আপনার দোকান, একটা করে স্টেশনারি, এইগুলো আমরা ইনস্টিটিউশন ভিত্তিক তৈরি করার কথা বলেছি। ৭৩ অধ্যাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিসি, হল প্রবেশ, শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার, সকল প্রকার নিয়োগের, প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা আমরা প্রণয়ন করব। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলেও যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত সব প্রার্থী। বিতর্ক হচ্ছে, আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি, তারা খুব জোরালো প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিচ্ছি। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম। আমরা যারা প্রার্থীরা আছি, আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবাইকে ভোট দেওয়ার আহ্বান রিটার্নিং কর্মকর্তাদের। এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং আমরা চাই যে আমার প্রত্যেকটি বৈধ শিক্ষার্থী এসে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ফলে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই, আপনারা আসেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, ভোটদান করেন এবং একটা নিজেদের পছন্দ মতো নেতৃত্ব বাছাই করেন। ভুয়া ভোটার শনাক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলেন তারা শেখ হাসিনার মতো মন মানসিকতা ধারণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি তাদেরকে এই ইস্যু নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না বলে কঠোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ এবং আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বেশ কিছু কারণে অর্থনীতিতে গতিশীলতা ফিরেছে। একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের রেমিটেন্সের প্রবাহ প্রায় 29% বৃদ্ধি পেয়েছে, যেটা একটা বড় অবদান রেখেছে। এখানে আমাদের অনেক সংকট সত্ত্বেও, অনেক অস্থিরতা সত্ত্বেও এক্সপোর্ট কিন্তু বেড়েছে প্রায় 9%। আমাদের লক্ষ্যটা হচ্ছে একটি, যে মূল্যস্ফীতিকে আমাদের 5%-এর নিচে নামিয়ে আনতে হবে। কোনো ব্যাংকের মূলধন ঘাটতি 10%-এর নিচে নামলে এবং প্রভিশন ঘাটতি থাকলে কর্মকর্তাদের বোনাস না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতির দাবি অবাস্তব।
যারা এমন দাবি করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দের কথাও বলেন তিনি। পিয়ারের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান, আপনার পিয়ারের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিয়ার সিস্টেম নিয়ে আসবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করেন, পিয়ার করেন। কিন্তু আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন বানচালের চেষ্টা চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার সহ তাদের সুযোগ সুবিধা বাড়ানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারের তাগিদ দেন বক্তারা। আওয়ামী লীগ আমলের প্রশাসনকে দিয়ে কিভাবে সরকার সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে সেটা আসলে আমি বুঝতে পারছি না। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। একটা শ্রেণী চাচ্ছে আগামী নির্বাচন যাতে না হয়, এজন্য নির্বাচনকে সামনে রেখে হামলা ভাঙচুর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ভালো রাজনীতির সূচনা করতে হবে, জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা মেডিকেলে চিকিৎসারত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে গণমাধ্যমে কথা বলেন মির্জা আব্বাস। দেশ অস্বাভাবিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর ধানমন্ডি মাঠে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে এসে সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু আইন কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। যারা আমরা রাজনীতি করি, আমাদের মনের সংস্কার করি সব ক্ষেত্রেই, তাহলে পরে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো, সহনশীলতার সংস্কৃতির প্রবর্তন করতে পারবো। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন পৃথক অনুষ্ঠানে বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এর পিছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত, কেন এই কথাগুলো বারবার আসছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকার ও নির্বাচন কমিশনের সাথে পিআর পদ্ধতি নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে কুমিল্লার 14 গ্রাম উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। দুই একটি দল ছাড়া বাকি সবাই পিআর পদ্ধতিতে নির্বাচনে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি। তাই সকল দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ তাহের। উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই
পুনরাবৃত্তি করব। একটি দুটি দল ছাড়া আর সকল রাজনৈতিক দল যারা জুলাই সংগ্রামে অংশগ্রহণ করেছিল আমরা সকলেই আছি। সুতরাং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সরকারকে বলতে চাই যে দুই একটি দলের বিরোধিতার কারণে জন আকাঙ্ক্ষার এবং বৃহৎ জনগোষ্ঠীর যে ইচ্ছা এবং প্রতিচ্ছার প্রতিফলন হয়েছে সেটিকে সরকার যেন বাস্তবায়ন করে। আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি বলে জানিয়েছেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। শনিবার দুপুরে রংপুরে দলের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। জানান, জাতীয় পার্টির একটাই দোষ, নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টদের দোসর 12 আনা হয় তাহলে অন্যরা 4 আনার অংশীদার। এ সময় দলের ওপর হামলা মোকাবেলায় যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রস্তুত থাকার আহ্বান জানান দলের কো চেয়ারম্যান। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না কেন, দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তুতো ভাই বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের এই ধারণা ভারতের দেয়া। শনিবার বিকেলে পঞ্চগড়ে কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চোরে চোরে মাস্তুতো ভাই, একটা তো কথা আছে। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোসরদের আইনগত প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিচার নিশ্চিত হয়ে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং দল, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের ও সেক্রেটারি শামীম হায়দার পাটোয়ারিকে গ্রেফতারের দাবিও জানান তিনি। শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, শুক্রবারের জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের কেউ জড়িত নয়। শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদের তারা যখন 24 সালে নির্বাচন করে, আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত, অর্থাৎ এরা ফ্যাসিবাদের একনিষ্ঠ দোসর। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারবে না, আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না। আজ 12ই রবিউল আউয়াল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে স্মরণ করেন তার কর্মময় জীবন। 23 বছরের নবুয়তের জীবনে বিশ্ববাসীর জন্য যে অনন্য জীবন ব্যবস্থা রেখে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথে চলার তাগিদ এসেছে ধর্মীয় নেতাদের কাছ থেকে। রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক। মানবতা ও বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন রাজপথ ঢাকা যেন তাঁকে স্মরণের নগরীতে রূপ নেয়। মানবতার মুক্তির মহানায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যেমন ধরণীতে এসেছিলেন, তেমনি এই দিনেই তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। নবুয়ত পাওয়ার আগেও তিনি ছিলেন আরব সমাজের শুদ্ধ মানুষ। কুরআন নাজিলের মধ্য দিয়ে মানবজাতিকে আলোকবর্তিকা দেখানোর পথ প্রদর্শক হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছরের কর্মময় জীবন পাথেয় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। তাই জন্ম মৃত্যুর এই দিনটিকে বিশেষ মর্যাদায় স্মরণ করে মুসলমানগণ। নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, দান খয়রাত, জিকির আসকারের মাধ্যমে আল্লাহর নবীকে স্মরণ করেন তারা। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সাংগঠনিকভাবেও রাজধানীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখা যায়।
সারা পৃথিবীতে আল্লাহ রসুলের জন্মদিনে সবাই খুশি হয়ে যাক। এমন এক নবী সারা বিশ্বের জন্য বার্তা নিয়েছে এবং ওনার সব কিছু প্রয়োজন এবং সব কিছু দরকার এবং আমাদের জন্য উনি নিয়ামত এসেছে আজকে। মহামানবের জীবন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা গুরুত্ব দেন অনেকে। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলে বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে ইসলামের সুমহান বাণী তুলে ধরেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না, এই কারণে আমরা খুশিতে উদযাপন করছি। সারা পৃথিবীর মুসলমান যেন শান্ত এবং শান্তি পায়, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানের যেন মুক্তির উপায় হয়। আজকের ঈদে মিলাদুন্নবীতে সবাই যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছু সৃষ্টি করতেন না। তার উসিলায় সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। কুল বিফাদিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার নিয়ামত পেয়ে আমি রবের উপরে শুকরিয়া এবং খুশি উদযাপন করো। তাই আমরা আজকে এই দিনে দয়াল নবীকে পেয়েছি, এর চেয়ে আর খুশি এবং রহমত নিয়ামত আর কিছু হতে পারে না। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, তার সে পথ ধরে শান্তি সৌহার্দ্যের এক সমাজ রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছেন অনেকে। শুধু একটি দিন নয়, সারা বছর বিশ্বনবীর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল তাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটি 12 রবিউল আউয়ালকে এভাবেই উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে চরিত্র সারা বিশ্বময়, সেটি ছড়িয়ে দিতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন পিয়াস সহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার। শনিবার বিকেল 4:30টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 25 আগস্ট অস্থায়ী ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও 4-5টি ককটেলের বিস্ফোরণ ঘটায় নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। নয়ন এবং পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে। বাট এই দেশে আসার পরে তাদের মানে ওই কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না, এই এলাকায় স্থান হবে না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিশ্বের 21টি দেশ থেকে রেমিটেন্স আসবে কয়েক সেকেন্ডেই। লাগবে না কোনো ট্রান্সফার ফি, বরং রেমিটেন্সের সাথে যোগ হবে বাংলাদেশ সরকারের দেয়া 2.5% বোনাস। আর এটি সম্ভব হবে অ্যাপ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নীতিমালা অ্যাপস, নালা অ্যাপস ব্যবহারের মাধ্যমে। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান নালা বাংলাদেশের সম্প্রসারণ বিভাগের প্রধান মাহমুদুল হাসান। তিনি বলেন, নালা অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা বিকাশ, নগদের পাশাপাশি সরাসরি ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন। তিনি জানান, বর্তমানে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উচ্চ ট্রান্সফার ফি, হিডেন চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে প্রায় 16,200 কোটি টাকার ক্ষতি হয়। প্রবাসের খবর। সৌদি আরব জাকের পার্টির উদ্যোগে রিয়াদে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাকের পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক চান জানান, এই উপলক্ষে রিয়াদে বর্ণাঢ্য ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সাল। এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন সৌদি আরব শাখার সহ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নাসির মুন্সি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকের পার্টি সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু এবং সঞ্চালনা করেন জাকের পার্টি রিয়াদ শাখার সভাপতি আরিফ মাহমুদ। এছাড়াও জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন। সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি বিভাগে স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এই নির্বাচনে বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং আগ্রহ। ভোটাধিকার প্রয়োগ করেন 215 ভোটার। সন্ধ্যা 7:30 ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্টিয়ারিং কমিটির প্রধান মোহাম্মদ মতিউর রহমান খান।
ফলাফলে সর্বোচ্চ 138 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল্লাহ নাসির উদ্দিন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি পেয়েছেন 107 ভোট। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট আসন্ন নির্বাচনের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক 3 সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে। গেল 1 সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল 2021 সালের 6 অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক 4 বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুঞ্জন ছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহক কমিটি। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে গেল সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল বিসিবির নির্বাচনের সময়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।